সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকে দুজন অতিথি রয়েছেন, যে দুজনের মধ্যেই দুজনেই অপেক্ষাকৃত তরুণ, যারা বিগত আন্দোলনে 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন, তারা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। পরিবর্তিত পরিস্থিতি, নতুন কিছু যোগ হয়েছে। এখন নতুন কি যুগ হলো আর কী অবস্থায় আছি আমরা, ভালো আছি না খারাপ আছি, সেটা নিয়ে আলোচনা করব। তবে এর আগে আমরা দর্শকের সামনে পরিচিত হই। রাকিব আল হাসান, ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত। ধন্যবাদ। মনিরা শারমিন, সবাই তাকে চেনেন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। মনিরা, আপনাকে স্বাগত। আজকের পরিস্থিতি অবশ্য সারা তামাম দুনিয়াতে একই জিনিস, সেটা হচ্ছে যে যুদ্ধ বিরতি। জি, এটা হচ্ছে স্বস্তির খবর। অনেক দেশে আনন্দ মিছিল হয়েছে, কারণ মানুষ স্বস্তিতে ফিরেছে। সভ্যতা যেখানে চ্যালেঞ্জের মুখে চলে গিয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন মানব সভ্যতার একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে ইরানে, তো সেটা ঘটেনি। যাই হোক, এটা দুতিয়ালিতে এটা মানে এখানেও কূটনীতি এটা হয়েছে। এই পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে আমরাও স্বস্তিতে, বাংলাদেশের মানুষও স্বস্তিতে। তো রাকিব, আপনাকেই যে শুরু করি, আপনি কি মনে করেন কি পরিস্থিতির মধ্যে আমরা আছি এখন বা ছিলাম? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ডেফিনেটলি যুদ্ধবিরতি যাচ্ছে 15 দিনের জন্য, 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি যাচ্ছে, এবং এটা খুব স্বস্তির খবর। শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের মতো দেশগুলো বা বহির্বিশ্বের জন্য একটা স্বস্তির খবর। ইরান বা মুসলিম বিশ্বের জন্য, মধ্যপ্রাচ্যের জন্য একটা স্বস্তির খবর। আমরা গত 1.5 মাস থেকে যে আসলে যুদ্ধটা চলছিল, মানে এটা আসলে মানে অসম যুদ্ধ আর কি, অসম অন্যায্য যেইভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, তো সেই যুদ্ধের আসলে ব্যক্তিটা আসলে এমন জায়গায় ছড়িয়ে চলে যাচ্ছিল যে আসলে এটার মানে এন্ড অফ পয়েন্ট আসলে কারো কাছেই জানা ছিল না, এবং যুদ্ধটা কি বন্ধ হবে কি না, চলবে কি না। তো সেই অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, বা ডিফেক্টো যদি আমি বলি, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সমঝোতায় বা মধ্যস্থতার কারণে এটা আসলে আপাতত বিরতিতে গেল। এবং আগামী 10 এপ্রিল ইসলামাবাদে সেখানে অনেকগুলো স্টেক হোল্ডারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যুদ্ধ এই পরিস্থিতিতে, কিন্তু সেখানে ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়নি। এবং একই সাথে আবার ইসরায়েল বলেছে যে তারা আসলে যুদ্ধবিরতি তারা মানে সম্মত নয়। তারা আজকে ভোরেও, ওখানকার স্থানীয় সময় ভোরেও কিন্তু তারা লেবানন বা হিজবুল্লাহদের ওই অঞ্চলে কিন্তু তারা মানে গোলাবর্ষণ করেছে আর কি। তো সে জায়গা থেকে আসলে আপাতত একটা স্বস্তির খবর যে সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইরান দুই পক্ষে রাজি হয়েছে। এবং একই সাথে আপনি যদি খেয়াল করেন, সেখানে ইরান কিন্তু 10টি দফা দিয়েছে, এবং সেগুলো পরবর্তীতে জাতিসংঘে গৃহীত হয়ে আইন আকারও মানে পরিলক্ষিত হবে। তো সে জায়গা থেকে বড় স্বস্তির জায়গা জিনিসটা সেটা হচ্ছে কি, ইরান আবার এখানে আমার কাছে মনে হচ্ছে যে ইরান এখন পর্যন্ত ইরানের একটা বড় মানে ডিপ্লোম্যাটিক উইন বলেন, নৈতিক উইন বলেন, সেটা তারা তাদের লক্ষ্যটা অর্জন করতে পেরেছে। যতই ক্ষয়ক্ষতি হোক না কেন, তাদের আয়াতুল্লাহ খোমেনি থেকে, IRGC থেকে মানে অনেক মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বিশাল, কিন্তু তারপরেও আপনি যে সভ্যতার কথা বলছিলেন, যে আসলে ইরানি বা পারস্য যে সভ্যতারা এত বছর, হাজার হাজার বছরের সভ্যতা, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে আজ রাতেই পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেখানে আসলে এই সভ্যতাকে গুড়িয়ে দেওয়া হবে। তো সে জায়গা থেকে আসলে একটা জিনিস সবসময় মাথা রাখা দরকার, যে ইরানি জাতিটা তারা কিন্তু বারবারই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনি যদি ইসরায়েলের সাথে ইরানের তুলনা করেন, তাহলে ইরান হচ্ছে আসলে একটা মেশিন রাষ্ট্র। সবসময় মনে রাখবেন যে বোমা বারুদ বা অর্থনৈতিক কাঠামো দিয়ে আসলে মেশিন রাষ্ট্র যেগুলো ধ্বংস করা যায়, কিন্তু বোমা বারুদ বা মেশিন রাষ্ট্র, পরমাণু বোমা দিয়ে, অস্ত্র দিয়ে কিন্তু একটা সভ্যতাকে ধ্বংস করা যায় না। এটা ইরান আসলে একটা প্রমাণ দিল। তার চেয়ে বড় জিনিস আমার কাছে যে গ্লোবাল ডিপ্লোমেসিতে ইরান আসলে চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, এটা একটা ইরানের জন্য একটা বড় জয়। আর এখানে যে 10টি দফা দিয়েছে, 10টি দফার মধ্যে একটি দফা তাদের 6 নম্বর পয়েন্টে রয়েছে যে তারা আসলে এখানে যুদ্ধের পুরো ক্ষতিপূরণটা চায়। 7 নম্বর পয়েন্টে আছে যে তারা এখানে আমেরিকার যে এয়ারবেস রয়েছে বা সৈন্যপত্র আরও চায়। তো সেটা হয়তো আমেরিকা হয়তো বড় স্কেলে রাজি হবে না, কিন্তু এটা দিয়ে তারা আবার হচ্ছে কি বার্গেনিং পয়েন্ট খেলবে 2 নম্বর পয়েন্ট দিয়ে। কারণ 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরকম যে হরমুজ প্রণালী টোটালি নিয়ন্ত্রণটা বা সার্বভৌমত্বটা ইরান চায়। এবং গত কয়েকদিন থেকেই আসলে উচ্চবাক্য করতেছিল ডোনাল্ড ট্রাম্প যে আমি আসলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, আমার কথা ছাড়া হরমুজ প্রণালী হবে না। কিন্তু আসলে ইরান আসলে এই যে হরমুজ প্রণালীটা বন্ধ করার কারণে এই যে গ্লোবাল যে বৈশ্বিক যে সংকটটা তৈরি হয়েছে, এটা আসলে মূল সংকটের জায়গাটা। এবং সেই সংকটের আসলে সবচেয়ে মানে সাফারার কান্ট্রির মধ্যে বাংলাদেশ ওইটার মধ্যে ছিল। এবং যার আপনি যদি দেখেন, সে জায়গা থেকে কিন্তু আমাদের এই যে তেলের সংকট, আমাদের জ্বালানি সংকট, কিংবা আমাদের এই যে এই অস্থিরতাটা কিন্তু আমাদের মধ্যে প্রকাশ হচ্ছিল। তো এটা একটা
সাময়িক একটা ট্রানজ্যাকশনের মধ্যে একটা স্বস্তির খবর, যা আমরা হয়তো সেই ক্রাইসিসের দিকে যাচ্ছি না। কিন্তু এটাও মাথা রাখতে হবে, কারণ এই যুদ্ধটা কিন্তু পুরোপুরি বন্ধ হচ্ছে না। এবং এখানে কিন্তু আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানে অ্যাগ্রেসিভ বা ক্রেজি একজন প্রেসিডেন্ট, সে জায়গা থেকে আবার ইরান আবার এই হুমকি দিয়েছে, যদি এই যে মধ্যপ্রাচ্যে যতগুলো ফ্রন্ট রয়েছে, একটা ফ্রন্টে যদি ওরা অ্যাটাক করে তাহলে ইরান আবার অ্যাটাক করবে। আবার ইসরায়েলকে আমন্ত্রণ জানান, ইসরায়েল আবার সম্মত হয়নি। তো সেই জায়গা থেকে এখানে কিন্তু অনেক ইফ বার্ডস রয়েছে। তো সেই ইফ বার্ডসগুলোর মধ্যে কিন্তু যুদ্ধটা আবার বড় আকার স্কেলেট করতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাময়িক স্বস্তি দিয়েছে, এটা পূর্ণাঙ্গ স্বস্তি না। এবং এই সাময়িক স্বস্তির জন্য আমি মনে করি যে আমাদের যে ক্রাইসিসটা আমরা ফেস করেছি, সেটা হয়তো আমাদের সরকার বা আমাদের জনগণের সরকার, গণতান্ত্রিক সরকারটা হয়তো এই জিনিসগুলোকে আগামীতে চ্যালেঞ্জ আসলে কি মোকাবেলা করবে, তারা এখান থেকে একটা লার্নিং পেলো, এবং সেটা আমি মনে করি তারা সামনে দিয়ে এটা কাজ করবে আর কি। ধন্যবাদ। যাই হোক, শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না, সরি, হ্যাঁ, প্রধানমন্ত্রী। মনিরা শারমিন, আপনি যেটা শুনলেন মানে এইটাই বক্তব্য আসলে। তো আপনার দৃষ্টিতে আপনি কি দেখছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, আসলে যুদ্ধ আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে একটা ফিলোসফিক্যাল জায়গা হচ্ছে যে যুদ্ধ সবসময়ই সবলের আসলে দুর্বলের উপরে একটা আধিপত্য বিস্তার করা। তো সেই জায়গা থেকে আসলে এই যে গণতন্ত্রকামী মুক্তিকামী যেই দেশগুলো আছে, যারা আসলে এই নিজেদের অন্য দেশ দুর্বল ভাবলেও তাদের মধ্যে যে একটা মুক্তির আকাঙ্ক্ষা আছে, এই জায়গাটার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে মাথা নত না করা, এটা কিন্তু আমরা দেখলাম যে ইরানের এই তাদের যে প্রতিরোধ গড়ে তোলা এই ক্ষেত্রে। এবং দেখেন, একটা দেশে কে সরকারে থাকবে না থাকবে এটা, এবং সেই দেশটা আসলে কিভাবে চলবে, এটা একেবারেই সেই দেশের মানে একেবারে অভ্যন্তরীণ ব্যাপার, এবং সেই দেশের জনগণ সেটা ঠিক করবে। এই জায়গাটা আমার মনে হয় যে সবসময়ই দেখা যায় যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের তো আসলে নানান বিষয় নিয়ে পরাশক্তি আসলে সেখানে আধিপত্য বিস্তার করতে চায়। তো সেই জায়গা থেকে সেই তৃতীয় বিশ্বের দেশ বলেন বা এখানে যদি আমি বলি যে বাংলাদেশের ক্ষেত্রেও তো আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের কিন্তু একটা সচেতনতা গড়ে উঠেছে। সুতরাং ওই দেশ ইরানের ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারাও কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ছোট একটা রিলস আমার চোখের সামনে এসছে গতকাল। সেটা হচ্ছে যে যখন আসলে ট্রাম্প ঘোষণা করলেন যে একটা সভ্যতাকে তারা বিনষ্ট করে দিবে, একটা সভ্যতাকে ধ্বংস করে দিবে, তখন সবাই যে রাস্তায় নেমে আসলো, ইরানের যারা নাগরিক, একজন অতি বৃদ্ধা মহিলা তিনি রাস্তায় নেমে এসছেন এবং উনাকে বলা হচ্ছে যে আপনি তো নিজে অনেক বৃদ্ধা, সম্ভবত উনার বয়স 80 বা 85 বা 90 এর কাছাকাছি এরকম, তো আপনি কি করবেন? আপনি রাস্তায় নেমে এসছেন, আপনার প্রতিরোধটা কি হবে? উনি বলছেন যে আমার মুষ্টিবদ্ধ হাত আছে, আমি এই হাত দিয়ে স্লোগান দিব। সুতরাং এই যে প্রত্যেকেরই যে আসলে একটা প্রতিরোধ গড়ে তোলা, আমার দেশের সার্বভৌমত্বের প্রতি যে একটা প্রত্যেকটা নাগরিকের দায়বদ্ধতা, এটি কিন্তু একটা বড় দেশপ্রেমের জায়গা, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে আমরা ট্রাম্পের ক্ষেত্রে দেখলাম যে এই যুদ্ধবিরতিটা আমাদের এই মুহূর্তে একটা স্বস্তির জায়গা এনে দিলেও যেটা অসুবিধার জায়গা, যখন যারা আসলে যুদ্ধ ঘোষণা করে, যে দেশগুলো নিজেদের পরাক্রমশালী মনে করে এবং যুদ্ধ ঘোষণা করে, তাদের আসলে লক্ষ্যটা কি এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে ট্রাম্পের লক্ষ্যটা আসলে ঠিক নাই। সে এক এক সময় এক এক কথা বলছে। একবার বলছে যে তার হরমুজ প্রণালীর কথা বলছে, তেল এবং গ্যাসের সরবরাহের কথা বলছে। একবার বলছে যে না, ইরানের যদি আমি সভ্যতা কেন্দ্রিক কথা বলছে যে ধ্বংস করে দিবে। আসলে অসুবিধার জায়গা বা তার আসলে লক্ষ্যটাকে, একটা যুদ্ধের তো একটা লক্ষ্য লাগে। লক্ষ্যহীন যুদ্ধ আসলে মানে এই বিরতিটাও আসলে সেটা খুব ফাংশনাল বা কতদিন পর্যন্ত এই বিরতিটা এবং এরপরে কি, এই নানান প্রশ্নের জন্ম দেয়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে খানিকটা স্বস্তির জায়গা হলেও এখানে কিন্তু ইরানের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা অস্বস্তি আছে যে হোয়াট ইজ দ্য নেক্সট। এই যুদ্ধবিরতি 2 সপ্তাহ এরপরে কতদিন স্থায়ী হবে, এবং তাদেরও কিন্তু নানান ধরনের আশঙ্কা আছে যে এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে, এই একটা নমনীয়তার মধ্যে দিয়ে আসলে যদি বলি যুক্তরাষ্ট্র কি করতে চাচ্ছে, মানে তারা কি আসলে বিভিন্ন জায়গায় তাদের যেই দখল
তারা চায়, সেই দখলকে আসলে নিয়ে নিতে চাচ্ছে কিনা। তো এই যে একটা আনকমফোর্টেবলনেস, এই জিনিসটা কিন্তু তার মধ্যে ডিসকমফোর্ট এটা আছে তাদের মধ্যে। সুতরাং এই জায়গায় এই খানিক সময়ের জন্য আমরা একটু স্বস্তি পেলেও এটা কিন্তু ইরানের মধ্যে যেরকম অস্বস্তি আছে, এবং সেই পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে, উপসাগরীয় দেশগুলো, তারা যদি এখন ইরানের কাছেও কিন্তু ইরানকে দুর্বল খানিকটা মনে করা হলেও বা বারবার করে বলা হলেও তারা কিন্তু আসলে দুর্বল না, এটা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সক্ষমভাবে প্রতিরোধ করেছে। তো সেই জায়গায় তারা যদি আসলে লেবাননের হিজবুল্লাহর কথা তারা বলছে যে সেখানে তারা তাদের উপরে যে ইসরায়েলের হামলা সেটা তারা বন্ধ চায়, এবং এই উপসাগরীয় এই দেশগুলোতে যদি তারা আসলে ইয়েমেনের হুথিদের সাথে যদি তাদের সম্পর্কটা একটু ভালো করে তারা যদি সেই সহায়তাটা নেয়, সেখানে কিন্তু বাবেল মানদেব সেই প্রণালীটা নিয়েও কিন্তু তখন একটা অসুবিধায় পড়বে। সেখান থেকে কিন্তু সৌদি আরবের যে তেল সরবরাহ সেটি হয়। সুতরাং এখানে কিন্তু ইরানেরও এখানে যথেষ্ট জায়গা আছে মানে আসলে প্রতিরোধ গড়ে তোলার। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের এই চিন্তাটাও আছে, আসলে সভ্যতা ধ্বংস করে দেব বললেই তো আসলে ধ্বংস করে দেয়া যায় না। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখি যে এই যে দেখেন আমরা যে ব্যবসার যে একটা বাণিজ্যের কথা দেখি, যে অস্ত্রের ব্যবসা, আমরা দেখলাম যে বড় বড় ফাইটার প্লেন, এই প্লেনগুলোও কিন্তু আসলে মানে ধ্বংস করে দেওয়া যাচ্ছে যে খুব কম সস্তায় তৈরি ড্রোন দিয়ে, শক্তিশালী ড্রোন দিয়ে। সুতরাং এই যে ভবিষ্যতে কিন্তু বাজারে একটা বড় প্রভাব পড়বে যে দেশগুলো যারা আসলে যুদ্ধের সাথে লিপ্ত, সেই দেশগুলো এই এত টাকা দিয়ে আসলে এত বড় ফাইটার প্লেন কিনবে, নাকি আসলে তারা সস্তায় আসলে এই ড্রোনের দিকে যাবে। সুতরাং এই যে মার্কেটটা, সেটা কিন্তু আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটাও একটা বড় চিন্তার বিষয় হবে যে সামনে তাদের বাজার, অস্ত্রের বাজার এবং এই বাজারগুলোতে। তো এইটা আসলে দুই দেশের জন্যই আমি মনে করি 50-50 চিন্তার বিষয়, যে এবং দুই দেশের মধ্যেই একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সাময়িক একটা নিঃশ্বাস ফেলবার হয়তো জায়গা আছে, তবে দীর্ঘমেয়াদে আসলে জায়গাটা কোথায় যাবে সেটার জন্য দুই দেশই নিশ্চয়ই একটা পরিকল্পনা করছে, এবং পাকিস্তান এখানে একটা সমঝোতার জায়গায় তাদের নিয়ে আসতে পেরেছে। কিন্তু এখানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখা উচিত, যেই প্ল্যানটা দিয়ে হয়তো ভবিষ্যতে যদি আসলে কোনো খারাপ পরিস্থিতির দিকে যায়, সেখানে আমাদের করণীয় কি এবং আমাদের জ্বালানি সংকটটা আসলে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যাতে আমরা সক্ষম অবস্থায় থাকি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। কে জিতলেন, কে হারলেন? আসলে যুদ্ধে আসলে কখনোই কেউ আসলে জেতে না। আসলে যুদ্ধ, কারণ আপনি বিজয়ীর হাতে রক্ত লেগে থাকে। তো সে জায়গা থেকে আমি মনে করি না যে আর এই যুদ্ধটা তো একটা অমীমাংসিত যুদ্ধ, একটা বিরতি। তো সে জায়গা থেকে এটা ওই আপা যেটা বললেন যে এটা আসলে মানে হোয়াট উইল বি দ্য নেক্সট, তো এটা আসলে কেউই কিন্তু জানে না। কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আমি মনে করি যে ধরেন এটা তো একটা অসম যুদ্ধ ছিল। আপনি ইরান, তার অর্থনীতি নিষেধাজ্ঞা, নানা ধরনের নিষেধাজ্ঞা জর্জরিত, এবং যে দেশের আসলে তারাও খুব ভালো শাসন উপহার দিতে পারতেছিল না, তাদের ওখানে ইনফ্লেশন রেট খুবই হাই, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, অনেক সমস্যা ছিল। কিন্তু ধরেন ইরানের যে জাতিগত যে তাদের যখনই তারা যুদ্ধ আক্রান্ত হয় তখন জাতিগত যে ভিত্তিটা আরও বেশি শক্তিশালী হয়। আপনি যদি ইরাক ইরান যুদ্ধ খেয়াল করেন, সে সময় দেখা গেছিলো নতুন তখন ইসলামিক রেভলিউশন হলো, তার পরবর্তী সময় 80-82 সালের দিকে ঘটনা। তো সেখানেও তাদের এই বিভক্ত জাতিকে তারা এক করেছিল, এবার ক্ষেত্রেও তাই। এবং সেখানে দেখেন আমেরিকান একটা পাপেট রেজা পালবিশা, সে অনেক ধরনের উস্কানি দিয়েছিল জনগণকে, কিন্তু জনগণ সেগুলোতে আসলে সাড়া দেয়নি। আসলে কোনো দেশের যদি রেজিম চেঞ্জ হবে বা তার যে সরকার পতন হবে, এটা আসলে জনগণের স্পন্টেনিয়াসলি হওয়া উচিত। ইরানের ক্ষেত্রে যদি সেটা হয় সেটাকে সাধুবাদযোগ্য, কিন্তু সেটা মেকানিজম আকারে করাটা এটা আসলে দৃষ্টিকোণ, এবং এটাই কিন্তু আসলে পৃথিবীতে আধিপত্যবাদটাকে আরও বেশি চাঙ্গা করে। তো সে জায়গা থেকে আমি মনে করি যে এখানে আমেরিকার অনেক পরাজয় হয়েছে। শুধু আপনি দেখেন তাদের S-35, F-15 ফাইটার, J-10 এই ধরনের ফাইটারগুলা তারা এখানে ভূপাতিত হয়েছে। তারপর তারা এখানে ড্রোন, মিসাইল এগুলো দিয়ে খুব বড় চমক দেখিয়েছে। আর আরেকটা বিষয় আমি এখানে একটু যোগ করতে চাই, সেখানে ধরেন আমাদের তেলের যে বাজারটা, সেই বাজারটা আসলে যদি আপনি আরও একটু ইনডেপথ পলিটিক্যালি চিন্তা করেন, তাহলে হচ্ছে পেট্রোডলার। এখন এই যে তেলের সংকট, আপনি দেখুন আমেরিকার হিস্ট্রিক্যালি যদি দেখেন, আমেরিকা 3টে রেজিমের সাথে তেলের সম্পর্ক জড়িত। আমি একটু উদাহরণ দিই আপনাকে। ধরেন 2000 সালে সাদ্দাম সিদ্ধান্ত নিল যে সে তেলের এক্সচেঞ্জটা ডলারের পরিবর্তে সে ইউরোতে করতে চায়। তখন 2003 সালে সাদ্দামের পতন হলো, এবং পতন হওয়ার পর আবার তারা ডলারে ফেরত যায়। তারপর আবার দেখেন 11 সালে যখন মানে লিবিয়াতে একটা গৃহযুদ্ধ চলতেছিল, এটা কিন্তু স্পন্টেনিয়াস গৃহযুদ্ধ, সেখানে তখন তারা ইন্টারভেট করে গাদ্দাফিকে হত্যা করলো। তারপর আবার কারণ গাদ্দাফি ডলারের এক্সচেঞ্জ করতে চাচ্ছিল না, তো সে জায়গায় তার একটা পতন হলো। এবার দেখেন সেখানে আপনার এই নিকোলাস মাদুরোকে তারা তুলে নিয়ে আসলো। সে তুলে নেওয়ার পরে তেলের দাম মানে তেলের বাজারটা তারা কন্ট্রোল করে ফেললো, তেলটাকে রিজার্ভ করে তারপর এখানে মানে একটা করলো কি ইরানের প্রতি। এবং সে জায়গা থেকে আবার
আমরা নিউজে দেখলাম যে 7 দিনের মধ্যে 7 দিন কর্মবিরতি ঘোষণা করেছে, সবকিছু অফ করা ঘোষণা করেছে ভেনেজুয়েলার মতো দেশে। তো সে জায়গা থেকে এখানে একটা বড় চিন্তার জায়গা, সেটা হচ্ছে ধরেন আগামীতে অনেক দেশে কিন্তু এখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে বা এনার্জির বাজারটাকে একটু মডিফাই করার চেষ্টা করছে। আপনি দেখেন অনেক মানে সোলার, বৈদ্যুতিক, হাইড্রোলিক, জলবিদ্যুৎ অনেক কিছুতে ওরা পরগুলো যাচ্ছে। তো এই যে তেলের বাজারটা আগামীতে অক্ষুণ্ণ থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, এবং থাকলেও সেটাকে ডলারের পরিবর্তে ইউয়ান বা অন্য কোনো মুদ্রা বা ব্রিক্সের একটা কমন কারেন্সি দিয়ে করা যায় কিনা, তো সেটার একটা টেস্টিং এখানে হয়ে গেল। আরেকটা বিষয় আমি মনে করি এখানে একটা বড় বিজয় হয়েছে রাশিয়া এবং চীনের, কারণ চীন এবং রাশিয়া এখানে সাইলেন্টলি তারা হয়তো ইরানকে সমর্থন দিয়েছে বা হয়তো আপনার রাডার, রেডিয়েশন বা অন্যান্য স্যাটেলাইট দিয়ে সমর্থন দিয়েছে, সরাসরি যুদ্ধটা জড়ায়নি, নৈতিক সমর্থন দিয়েছে। কিন্তু এখানে তারা এই যে অস্ত্রগুলো, এই যে ড্রোনগুলা, সেই ড্রোনগুলোর একটা টেস্টিং কেস তারা এখানে দেখে ফেললো, এবং আমেরিকা যে অজেয় বা ইসরায়েল যে অজেয় সেই ধারণা বা সেই মিটটা কিন্তু এখানে ভেঙে গেল। তো আমি মনে করি ধরেন এটা কিন্তু আসলে গ্লোবাল আসলে পরিবর্তনের যুগের বা গ্লোবালাইজেশনের একটা মেরুকরণের দিকে কিন্তু একটা মানে আমেরিকা বলেন বা পাশ্চাত্য বলেন, তাদের কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা তারা এবার খেললো এখানে। অনেক ধন্যবাদ আপনাকে মনিরা। আপনাদের এখন অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে নতুন সরকার 2 মাস হয়নি এখনো, কেমন দেখছেন? সরকার আসলে যেরকম দেখতে চেয়েছি সেরকম দেখতে পাচ্ছি না আর কি, এটা হচ্ছে এক কথায়। সেটা হলো দেখেন, একটা নতুন সরকার, সেই সরকারকে আমরা যেভাবে আসলে ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা রাজনৈতিক ঐক্য এবং জাতীয় ঐক্যের দিকে যাওয়ার একটা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে সেরকম একটা বার্তা আমরা পাচ্ছিলাম। আমরা ঐকমত্য কমিশনে যেই কথাবার্তাগুলো বলেছিলাম সংস্কার নিয়ে, কারণ আমরা এই 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে যে একটা কাঠামোগত সংস্কার যে লাগবে, এই ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কেউই এটার সাথে দ্বিমত করতে পারবে না অন্তত। তো এই কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে দেখা গেছে যে আমার মনে হয় যে সরকার খুব দ্রুত এই জায়গাটা ভুলে গেছে, বা তারা যে কমিটমেন্ট দিয়েছে সেই জায়গাটা থেকে তারা সরে আসছে। যেমন আমরা দেখছি যে শুধুমাত্র মানে এই সংস্কারের ক্ষেত্রে না, এবং অধ্যাদেশ, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কিছু ছিল সেই অধ্যাদেশগুলো তারা ল্যাপস করে দিচ্ছে। তারা কিছু অধ্যাদেশ একেবারে সংসদে না তুলেই বাতিল করে দিবেন এরকম বলছেন। তো এই জায়গা থেকে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে, এবং প্রথমেই দেখেন সরকার যখন আসলে একটা নতুন সরকার, সে সংবিধান সংস্কার একটা পরিষদ, সেই পরিষদে যে ওথ নেওয়ার একটা কথা ছিল, প্রত্যেকেরই কমিটমেন্ট ছিল, এবং এটা আমি আমার কথা বলছি না, এটা আমাদের জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই বলেছেন যে আমরা এই যারা আসলে এই নির্বাচনে গণভোটের পক্ষে সব, উনি যখন প্রচারণা করেছেন উনি বলছেন যে এখানে যারা আসলে বিজয়ী হবেন, যেই দল সরকারে আসবে সেই দল শুধুমাত্র এমপি হবেন তা না, সংসদ সদস্য হবেন তা না, তারা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ সেটারও সদস্য হবেন, এবং তারা এই গণভোটের যে রায় সেটা পালনে বাধ্য থাকবে। এটা একদম কোট করে বললাম। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে নির্বাচনের পরেই যে তাদের একটা এই অস্বীকার করবার, একটা গণভোট অস্বীকার করবার একটা রাজনীতির মধ্যে তারা ঢুকে গেছে, এবং আমরা এখন যেটা দেখছি তারা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে যে সংসদীয় স্বৈরতন্ত্র এই কারণে যে সংসদে 2/3 মেজরিটির বলে যে কোনো বিষয়ে তারা আসলে পরিবর্তন করার যে ক্ষমতাটা, এটার কারণে আসলে তার ধরাকে সরাজ্ঞান করছে এই মুহূর্তে। এবং এই শুধুমাত্র গণভোট এবং অধ্যাদেশের কথা যেটা বললাম সেটাও না, এই ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু বিষয় দেখছি, সেটা আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে সেটা হয়তো আরও অনেক পরে আসবে। যেমন এই যে ধরেন আমরা একটা সিনেমা তো সবাই আমরা দেখেছি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, সেই দেশে যেটা হতো যে রাজার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, কথা বললেই জেল জুলুম। তো আমরা দেখলাম যে আমরা আজকেও আমাদের জাতীয় নাগরিক পার্টির একটা সংগঠন, সহযোগী সংগঠন যুবশক্তি, সেই যুবশক্তির যুগ্ম সদস্য সচিব পীরগঞ্জের, তো ঠাকুরগাঁওয়ের, তো সেখানে হচ্ছে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাসের কারণে, সেখানে একটা ব্যঙ্গোক্তির কারণে তাকে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তিনি এখনো ছাড়া পাননি।
তো এই যখন অবস্থা, অথচ আমরা এই সরকারের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিন্তু বিভিন্ন সময় বলতে শুনেছি যে আমার ক্যারিকেচার করা যাবে, আমাকে নিয়ে লেখা যাবে, আমাকে নিয়ে ব্যঙ্গোক্তি করা যাবে, কোনো অসুবিধা নাই, এটা উনি বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী না। এখন অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি সেই নতুন কোনো ফতোয়া আসলে জারি হচ্ছে কিনা এটা অবশ্য আমার জানা নাই, কিন্তু কার্যক্রমে তাই বলছে। তো এই জায়গা থেকে এই যে কিছু বলা যাবে না, এই সংস্কৃতির মধ্যে তো আমরা ছিলাম গত 17 বছর, এবং আমরা দেখেছি যে আবরার ফাহাদকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে সেই আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, তারা মেরে ফেলেছে হলের মধ্যে। তো আমরা তো আসলে সেই চুপ করে থাকা, সেই বাক স্বাধীনতা হরণের সেই সংস্কৃতিতে আর ঢুকতে চাই না। এটা খুবই দুঃখজনক যে এই জায়গাতে আমাদের এত দ্রুত আমরা দেখছি এই বিষয়গুলো সামনে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে 28 জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে, এবং আপনি খুবই অবাক হবেন কারণটা শুনলে। সেটা হচ্ছে 28 জন তারা হচ্ছে একটা মামলার রায় নিয়ে কথা বলছেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সেটা হচ্ছে সরকারের কোনো কনসার্ন কারো কাছে গেছে, এবং সেই রায়টা তার যেভাবে করে তারা ডিসকাশন করছিলেন সেটা তার পছন্দ হয়নি। সুতরাং এই যে পছন্দ হয়নি, এই কারণেই আসলে তাদের শোকজ করে দেওয়া হলো। এবং এটি মনে হয় একটা নতুন সরকারের জন্য এটা আসলে খুব ভালো বার্তা দেয় না। এই যে দমন পীড়ন এবং বাকস্বাধীনতা হরণ বলেন, এবং তার মানে দেখেন বিচার বিভাগটা তো এই অধ্যাদেশের মাধ্যমে তারা তো এক ধরনের এখানে বল প্রয়োগ করতে চাচ্ছেই যে বিচার বিভাগ স্বাধীন হতে না দেওয়ার একটা প্রবণতা, অথচ তারা কিন্তু বারবার করেই বলেন যে তাদের 31 দফার কথা, এবং বারবার করে ইশতেহারের কথা বলেন। ইশতেহারে কিন্তু এগুলো আসলে ওই যে সবকিছু লেখা আছে, কিন্তু কাজীর গরু গোয়ালে আছে, গোয়ালে নাই কিন্তু কিতাবে আছে, ওই রকম অবস্থা আর কি। এখন কিতাবে সবই আছে, কিন্তু ওনারা আসলে এটা মানে এক্সিকিউট আসলে করবেন বলে সেটা মনে করছে। কিছু ভালো কাজও করেছে। কার্ডের কথা বলছেন? আচ্ছা, দেখেন বিষয়টা হচ্ছে যে দেখেন সরকার আসলে কোন জিনিসগুলোতে ফোকাস দিচ্ছে। দেখেন আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন, তাকে আমরা দেখি যে কার্ড নিয়ে কথা বলতে, তিনি কার্ডের কথা বলছেন এবং সেটার এক্সিকিউশনে যাচ্ছেন। সেটা পাইলটিং এখনো, সেটাও তো এখনো পুরোপুরি যায়নি, 2 মাস হয়নি। এবং আমি এটা বলছি 2 মাসের কথাতেও আসবো। এই তারা খাল খনন করছেন, এই বিষয়গুলো যেরকম গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে তো মানে এটা তো আসলে উনি চালু করে দিয়েছেন, এটা ক্রমান্বয়ে হবে। কিন্তু দেখেন যেই জায়গাতে আমরা দেখি যে একটা সরকারকে আমরা খুব বেশি দিন হয়নি কিন্তু তার বিরুদ্ধে গণপ্রতিরোধ দেখেছি, আমরা মানে গণ অভ্যুত্থান দেখেছি। সেটা কি কারণে বলেন তো? নির্বাহী ক্ষমতা অনেক বেশি এক্সারসাইজ করা, মানে নির্বাহী ক্ষমতা এত বেশি এক্সারসাইজ করেছে যে মানে তার যে রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো সব কিছু প্রধানমন্ত্রীর দখলে। কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখলাম যে কিছু অধ্যাদেশ করা হয়েছে ওই চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, তো ওই জায়গাতে যদি এখন আমরা না মানি তাহলে তো আমাদের আরেকটা সরকার আবার তো সেই দিকেই যাওয়ার একটা প্রবণতা থাকছে, এবং আমরা দেখছি তার কার্যকলাপে সেদিকেই যাচ্ছে। সুতরাং এই যে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করে, অর্থাৎ 2/3 মেজরিটির বলে তারা অধ্যাদেশ বাতিল করে দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ জনগণ তাদের উপরে আস্থা রেখে তাদের 2/3 মেজরিটি দিয়েছে। কিন্তু যখন আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ, এটা তো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, তো সেই অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে আসলে জনগণকে কি বার্তা আসলে এই সংসদ দিচ্ছে? এবং তারা খুবই একটা কথা বলছেন বারবার করে যে এটি তারা কিছু কিছু অধ্যাদেশের ক্ষেত্রে বলছেন যে তারা এটি সংশোধনে এনে আবার তারা নতুন করে করবেন। কিন্তু তারা যদি সংশোধনই আনেন তাহলে তারা অধ্যাদেশগুলো আইনে পরিণত করেও সংশোধন আনতে পারেন। সুতরাং এই নিয়ে কিন্তু তাদের যে সুপারিশমালা সেগুলোতে স্পষ্টত কোনো ওনারা ব্যাখ্যা দিচ্ছেন না। অনেক ধন্যবাদ। অনেক লম্বা, আমার অনেক লম্বা সময় দিতে হবে। আপনাকে আবার ধন্যবাদ। কি একমত না? আমি একটু আপার কথাগুলো একটু অ্যাড্রেস করি। আপা হচ্ছে বিরোধী দলীয় নেত্রী, হয়তো সামনে উনি সংরক্ষিত এমপি হবেন, তো অফিসিয়ালি বিরোধী দলের নেত্রী হবেন। তো বিরোধী দলের কাজ শুধু, আপনি কি বিএনপির প্রতিনিধিত্ব করছেন? না, আমি বিএনপির প্রতিনিধিত্ব করতেছি না। এখন হচ্ছে ধরেন আমি ফ্যাক্ট বেস কথাবার্তা বলতে, শুনেন আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো একটু অ্যাড্রেস করা উচিত। ধরেন বিরোধী দলের কাজ কিন্তু শুধু এটা না যে আমি শুধু বিরোধিতাই করে যাবো। আপনি যে ওনাকে বললেন যে ভালো কাজগুলো করতেছে, এগুলো কেন বলতেছেন না? ধরেন তার মানে এটা অর্থ এরকম দ্বারা যে আমি ভাত খাই তার মানে বিরোধী দল ভাত খাবে না, তাই না? আমি স্কুলে যাই তার বিরোধী দল স্কুলে যাবে না, ব্যাপারটা তো মিনিং তাই দাঁড়ায়। এখন দেখুন উনি বলতেছে যে সংসদীয় স্বৈরতন্ত্র। দেখুন আজকেই অধিবেশন চলতেছে, এখনো অধিবেশনে জুলাই সুরক্ষা এবং দায়মুক্তি আইন বিল আকারে পাশ করা হয়েছে, তাহলে এটা কি সংসদীয় স্বৈরতন্ত্র? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম, যেটা ওনাদের দাবি, সকলের দাবি, জনগণের দাবি,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বিল আকারে আইন করে পাশ করেছে, তাহলে এটা কি সংসদীয় স্বৈরতন্ত্র? তারপর দেখেন গণভোটকে বিল আকারে উঠায় তারপর হচ্ছে কি উচ্চকক্ষ, এখানে 180 দিনের পর উচ্চকক্ষ এটা পাশ করা হবে, এটা কার্যবিধি কী হবে না হবে এটা নিয়ে আপনার সাথে আমি একটা হিস্ট্রিক আলাপ দেখেছি বেলজিয়াম, নিউজিল্যান্ড, অনেক দেশের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে হয়তো এটাকেও উঠানো হবে। এখন সব কিছু যদি আপনি বিরোধিতা করেন, আবার উনি বলছে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা। দেখুন ওনাদের মাথায় চেক অ্যান্ড ব্যালেন্স কথাবার্তা শুনলে আমার খুব হাসি পায়। কেন হাসি পায় বলি, ধরেন ওনারা বলে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী একক করে দেবে, তার হাতে সকল ক্ষমতা। এখন আবার যখন প্রধানমন্ত্রী তার কিছু অ্যাবসেন্সির কিছু কাজ যখন অন্যান্য মিনিস্ট্রি হাতে দিয়ে দেয়, তাহলে ওনারা আবার বলে যে সালাউদ্দিন সাহেব কেন আবার ছায়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তো ওনাদের কথা কিন্তু খুব কন্ট্রাডিকশন এবং খুব দ্বিচারিতা, কারণ এটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্যই অনেকের কাজগুলো বিন্যস্ত করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রেও আবার ওনাদের আপত্তি। এখন আপনি ডাইনে গেলেও আপত্তি, বামে গেলেও আপত্তি, মাঝখানে দাঁড়া থেকেও আপত্তি। তারপর আবার দেখেন সংশোধনী কেন বিল আকারে কেন প্রকাশ করা হবে না, এখানে একটু আমি একটু যোগ করি। ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা সরাসরি পাশ হয়ে গেল, 15টা যেগুলোতে খুব মিনিমাম সংশোধন ছিল সেগুলো পাশ করে ফেললো, 4টি একদম বাতিল করে দেওয়া হলো, 16টিকে পেন্ডিং রাখা হলো। এখন 16টি পেন্ডিংয়ের মধ্যে আমি জাস্ট একটা গুম নিয়ে একটা কথা বলি। গুমের ক্ষেত্রে এটা খুব কন্ট্রাডিক্টরি একটা ল ছিল ওদের, কারণ হচ্ছে কি এখানে আইসিটির একরকম কথাবার্তা, গুম অধ্যাদেশের একরকম কথাবার্তা। আইসিটির কথাবার্তা হচ্ছে কি যে আপনার কেউ যদি গুমের সাথে জড়িত থাকে, কোনোভাবে জড়িত থাকে, তাহলে তাকে হচ্ছে কি আপনার হয় যাবজ্জীবন নাহলে ফাঁসি, এই জাতীয় কিছু একটা দিতে হবে। আর গুম অধ্যাদেশ বলছে যে সর্বোচ্চ শাস্তি 10 বছর, এটা অনেক ক্যাটাগরি রয়েছে। তো সেই জায়গা থেকে এটাগুলোকে ব্যালেন্স করার জন্য রাষ্ট্রের স্টেক হোল্ডার বা রাষ্ট্রে যারা এখানকার এক্সপার্ট তাদের মতামত নেওয়ার জন্যই সেগুলোকে পেন্ডিং রাখা হয়েছে, এগুলো কোনো জায়গায় বাদ দেওয়া হয়নি। তো এখন এগুলাকে যদি আপনি মানে আপনাদের বিরোধী দলের কাজ হচ্ছে কি গঠনমূলক বিরোধিতা করা এবং যেখানে সরকারকে সমর্থন দেওয়া দরকার সেখানে সমর্থন দেওয়া। যেমন সরকার আসার পরে কিন্তু জ্বালানি নিয়ে একটা বৈশ্বিক সংকট আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, হাম নিয়ে, যেটাতে এই সরকারের কোনো ধরনের মানে কোনো ধরনের দায় নেই, পুরো দায়টা অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমাদের যে হেলথ সিস্টেমের যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন আপনার কাছে মানে 10 কোটি টাকা থাকলে আপনি খুব সুন্দর করে একটা বিল্ডিং বানায় ফেলতে পারবেন, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কালচার এই জাতীয় সেক্টরগুলো কিন্তু টাকা থাকলে আপনি সব কিছু করে ফেলতে পারবেন না, রাতারাতি সব কিছু করা সম্ভব না। এটা মানে ডে বাই ডে একটা বিল্ড আপের জিনিস। তো সেই জায়গা থেকে স্বাস্থ্য ব্যবস্থা কলাপসের মতো অবস্থা চলে যাচ্ছে, 100-র বেশি শিশু মারা যাচ্ছে। এবং এইটার কারণে ধরেন এটা চাপ সামলানোর কারণে তখন অন্য যারা সেবা পাওয়ার কথা তারা সেবা মানে ব্যাহত হবে, কারণ আমাদের তো হেলথ সিস্টেম অত শক্তিশালী না। তো সে জায়গা থেকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস না করে সারাদিন গণভোট সংসদে আপনি দেখেন ওনাদের এই বিরোধী দলের এমপিরা বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় বসবে এটা নিয়ে আলোচনা করতেছে, মানে আলোচনার কোনো টপিক খুঁজে পাচ্ছে না, সারাক্ষণ এগুলাই। তখন এই জাতীয় জিনিসগুলো হলে তো তাহলে দুঃখজনক। আমরা চাই যে একটা যেহেতু এখানে সবাই একরকম একটা শক্তি, সবাই ফেসিবাদ বিরোধী শক্তি, তো সুতরাং ফেসিবাদ বিরোধী শক্তি থাকলে আপনারা সরকারকে হেল্প করুন না কেন? ওনাদের কথা হচ্ছে কি সরকারকে যে কোনো হোক টেন নামাইতে হবে। হ্যাঁ, তো সরকারকে টেনে নামার প্রবণতা থাকলে তো তাহলে মুশকিল, তাহলে সরকারকে তো তাহলে বিভিন্ন জায়গায় ফোর্সফুল কাজ করতে হবে। আরেকটা কথা আমি বলছি যে প্রধানমন্ত্রী কেড়ে গেছে বা সমালোচনার জন্য উনি একটা উদাহরণ, আমি এটা বুঝতে পারছি উনি কোন উদাহরণটা টানলেন। প্রধানমন্ত্রী উনি যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন উনি কিছুই ছিল না, তখন ওনাকে নিয়ে প্রথম আলোর মতো পত্রিকায় কার্টুন কেড়ে যা করতো উনি এগুলোকে এনজয় করতো। সমস্যা কিছু কি ময়মনসিংহে যে কাজটা হলো সে কাজটা কিন্তু আসলে সমালোচনা বা কেড়ে গেছে কিছু ছিল না, সেটা কিন্তু পর্নোগ্রাফি আইনে চলে গেছিল। কারণ এখানে যে কাজটা করছে সে কিন্তু এডিট করে একটা নারীর ছবি বসিয়ে, অশ্লীল ছবি বসিয়ে এই কাজটা করেছে। তো এটাকে আসলে পর্নোগ্রাফি একটা কারণে করা হয়েছিল, তাও এটা এমন না যে ওনার উপরে নির্দেশে ধরে আনছে ব্যাপারটা। তো সেই জায়গাগুলো তো আসলে আমাদের মানে কাউকে গালিগালাজ করায় যদি বাকস্বাধীনতা হয় বা কাউকে সমালোচনা করার অর্থ যে এরকম যে আপনি যা খুশি তা বলে ফেলতে পারেন, ফ্যাক্ট বেস ছাড়া মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াবেন, তাহলে এটা তো আসলে সমালোচনার ক্যাটাগরিতে পড়ে না। এটাকে নিয়ে গ্রেপ্তার করাটা আমরা প্রতিবাদ জানিয়েছি যে এখানে বলা এক মহিলাকে গ্রেপ্তার করেছে, সরাসরি গ্রেপ্তার করাটা, কারণ এটাকে আসলে বিশেষ আইন করে তাকে সতর্কতামূলক বা মুসলেখা বিষয়। মনিরা যেটা বললেন এইটা ঠাকুরগাঁয়ে যে অ্যারেস্টটা হয়েছে কোনটা জাতীয় যুব শক্তির একজনকে জাতীয় করেছে, যুব জাস্ট শক্তির হচ্ছে একজন। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী ওনার ব্যাপারে ওনার নাম নিয়ে আমি ময়মনসিংহেরটা জানি, আমি এটা তো যাই হোক। এখন এই জাতীয় জিনিসগুলোকে আমি মনে করি দেন আমি এটা নিয়ে একটু 1 মিনিট বলি আপনাকে। ধরেন আমাদের এই যে সমালোচনার ক্ষেত্রে অনলাইন ক্ষেত্রে ফটো কার্ডের বিষয়টা, এটাতে যেমন ভোলায় যে ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হলো সাউদা বেগম, উনি আসলে একটা ফটো কার্ড শেয়ার করেছেন, ওনার আগের স্ট্যাটাসগুলো এরকম যে উনি আসলে কুরুচিপূর্ণ অন্য কথাবার্তা বলেন, ফটো এডিট করে এগুলা। তো এই ক্ষেত্রে আমরাও যেটা বলি যে কাউকে আসলে সরাসরি অ্যাটাকের মানে গ্রেপ্তারের মধ্যে গেলে এটা ভুল বার্তা যায়, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। সে জায়গা থেকে আমরা মনে করি এইটা একটা বিশেষ একটা সেল করা উচিত, কারণ এখানে সরাসরি অ্যারেস্ট করাটা যেমন সরকারের মানে পাবলিক ইমেজটা পারসেপশন এরকম তৈরি, সরকার সমালোচনা করলে ক্যাপ্ত করে, আবার একই সাথে কিন্তু আপনার চরিত্র কিন্তু হরণ করতেছে। তো সুতরাং এখনকার যে সোশ্যাল যুগে, সেই যুগে কিন্তু ধরেন আপনাকে নিয়ে যদি একটা
মানে মিস ইনফরমেশন ছড়ায়, এটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তার মানে আলটিমেটলি সাফারার কিন্তু আপনি, আমি মানে ভিকটিমটা, তাই না? তো সেই জায়গা থেকে এটাও কিন্তু দুটাকে আমি মনে করি চেক এন্ড ব্যালেন্স করা দরকার। তো সেক্ষেত্রে আমাদের এই মানবাধিকার গুম বলেন সব কিছুতে আমি মনে করি যে এগুলোতে আরও বেশি এক্সপার্টের জায়গা রয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ওই সংসদ সচিবালয় বলেন বা গুম বলেন, এক্ষেত্রে কিন্তু ধরেন একপাক্ষিক অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই সরকার মনে করে যে জনগণের সরকার, জনগণের কিছু ম্যান্ডেট থাকা দরকার। তো সেখানে জনগণ বা এক্সপার্ট স্টেক হোল্ডারদেরকে ওপিনিয়ন নিয়ে তারা এগুলোকে পেন্ডিং রাখা হয়েছে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। মনিরা, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার রাকিব হাসান ও মনিরা শারমিন। মনিরা, যেটা আপনি জানেন যে সংসদে সন্ত্রাস বিরোধী আইনের একটা সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিল পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যেটা অধ্যাদেশ জারি হয়েছিল, সেটাই মূলত এটারই একটা। হ্যাঁ, আপনি কীভাবে দেখেন? না, এটা তো অবশ্যই, মানে এটা আমরা তখন আন্দোলন করে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আওয়ামী লীগ আসলে তার কার্যকলাপ যেটা নিষিদ্ধ এবং তাকে আসলে বিচারের দল হিসেবে বিচারের আওতায় আনা এবং এই বিচারিক প্রক্রিয়া মানে যতদিন চলবে সেই কার্যকলাপ আসলে আর কি নিষিদ্ধ। এখন বিচার আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখি যে তার দুইভাবে, যে তার যারা আসলে সরাসরি এটার সাথে নির্দেশদাতা তাদের এক ধরনের বিচার খানিকটা আমরা অগ্রগতি দেখেছি, এখন আবার হয়তো নতুন করে সেটা চালু হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের ব্যাপারে আমরা বলেছিলাম, কারণ যেই সংগঠনটা ধরেন আমরা যদি জাতিসংঘের রিপোর্টও দেখি, দল হিসেবে তারা বিভিন্ন জায়গায় এই ছাত্র হত্যার সাথে তারা জড়িত ছিল এবং এই ছাত্র হত্যার নির্দেশ থেকে শুরু করে তারা এখন পর্যন্ত আমি যদি বলি যে তারা এই পুরো প্রক্রিয়ার মধ্যে তখন জড়িত ছিল। এবং আমার মনে হয় না যে খুব বেশি আমরা এরকম নজির দেখাতে পারবো যে আওয়ামী লীগ করে কিন্তু তারা এখন এসে অনুশোচনার মধ্যে পড়েছে অথবা একটা কোনো ধরনের দুঃখ প্রকাশ করেছে পাবলিকলি, এটা আমরা দেখিনি। কিন্তু দেখেন, এই যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, এটা এই বিলটা পাশ হওয়া যেরকম গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তীতে এটি যাতে কোথাও আবার আদালতে চ্যালেঞ্জ হয়ে যাতে এই জায়গাটাতে কোনোভাবে সেটা আবার অন্য কোনো দিকে নিয়ে যাওয়া না যায়, সেটার জন্য আমার মনে হয় যে এটি স্ট্রংলি দেখা উচিত। আমাদের সংসদে তো আইনমন্ত্রী আছেন, উনি এটা জানবেন। এবং এই জায়গাতে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অনেক ভুয়া মামলা হতে দেখেছি, যারা হয়তো সরাসরি এখনো বহাল আছে, ভুয়া মামলা হতে দেখেছি। এবং আমরা দেখেছি এরকম যে একজন আওয়ামী লীগের সাথে জড়িত, হয়তো তিনি দলগতভাবে জড়িত দলে ছিলেন এবং খুব অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, কিন্তু হয়তো সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত না, কিন্তু তাহলে তাকে যখন আবার একটা খুব বড় কোনো দণ্ড দেওয়া হচ্ছে, ছাত্র হত্যার মামলা দেওয়া হচ্ছে, তখন যেটা করা হয়, এবং এটা আমি জানি না এটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, যে এই পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এই জায়গাতে যেহেতু নতুন সরকার, তারা এই জায়গাতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যে আসলে যারা সত্যিকার অর্থে এইটার সাথে জড়িত তারা যেরকম করে তাদের শাস্তিটা নিশ্চিত করতে হবে। এটা কিভাবে নিশ্চিত হবে, আপনার কোনো সাজেশন আছে? না, এটা তো আমরা আমাদের পক্ষ থেকেও বলেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তারাও বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা কিন্তু বিএনপির ইশতেহারেও আছে। বিএনপির তারাও চায় যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে আসলে এক ধরনের পুনর্বাসন আর কি তাদের। এখন এইখানে একটা অসুবিধার জায়গা হচ্ছে যে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য ওই যে যারা আসলে এটার সাথে জড়িত না তাদের তো একটা রিকনসিলিয়েশনে আসতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে রিকনসিলিয়েশন আসলে আপনি কখন করবেন, বিচারের আগে না পরে। সুতরাং এইখানে দেখতে হবে যে প্রথমে বিচারের মাধ্যমে যারা আসলে বিচারযোগ্য অপরাধ করেছে তাদের বিচারের মাধ্যমে আলাদা করা এবং তাদের বিচারের আওতায় আনা, এবং বাকি যারা থাকবে তাদের আসলে তাদের সাথে এক ধরনের কথাবার্তা বলা এবং সেই জায়গা থেকে একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনা। কারণ এবং দেখেন, এটা কিন্তু অলরেডি অনেকেই, আমি যদি বলি তৃণমূল পর্যায়ের যেরকম অবস্থা, সেখানে দেখা গেছে যে এমন মানে
তৃণমূল পর্যায়ে ধরেন একই ঘরের মধ্যে এক ভাই করে বিএনপি আর এক ভাই করে আওয়ামী লীগ, এখন আপনি এটা আলাদা করা তো খুব কঠিন। তো এখন দেখা যাবে যে যেহেতু ক্ষমতা কেন্দ্রিক আমাদের রাজনৈতিক কাঠামোটা, আমাদের কিন্তু খুব বেশি বাংলাদেশের রাজনীতিতে আমি যদি বলি যে বিএনপি একটা দল যেটাকে আমরা বহু বছর দেখেছি যে সেই দলের আদর্শ নিয়ে লেগেসি নিয়ে বহু বছর টিকে থাকতে, এবং যখন আমরা এমন সময় তো এসছে বাংলাদেশে যখন আমরা দেখেছি যে মনে হয়েছে যে বিএনপি বোধহয় আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, এরকম সময় এসছে। কারণ আওয়ামী লীগের যে দমন পীড়নের মধ্যে আসলে এই দলটাকে ফেলেছে, এবং জামাতের ক্ষেত্রেও তাই, সেখানে এই দল দুটো কিন্তু আসলে রিভাইভ করেছে, এবং আওয়ামী লীগের চলে যাওয়ার সাথে সাথে তারা নিজেদের আবার সেই জায়গাতে আনতে পেরেছে। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের একদম তৃণমূল পর্যন্ত তাদের বিস্তৃতি। তো সেই জায়গায় আসলে এই তৃণমূল পর্যন্ত আসলে এই যে আওয়ামী লীগের যারা আছেন অনেকেই কিন্তু দেখেন গণ অভ্যুত্থানের সময় কিন্তু আওয়ামী লীগের অনেকেই কিন্তু এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছে, কারণ তারা হাসিনার এই বিষয়টা তারা মানে ছাত্রদের উপর সরাসরি গুলি করা এটা কিন্তু তারা চায় না। তো সেই জায়গা থেকে যারা আসলে নিরীহ নিরপরাধ মানুষ তাদের একটা প্রসেসের মধ্যে এনে তাদের সাথে আসলে তারা আসলে একদম মেইন স্ট্রিমের জায়গায় এসে যারা যে কোনো দলের রাজনীতি করতে পারে বা তারা নিরপেক্ষও থাকতে পারে, কিন্তু অবশ্যই নো রিকনসিলিয়েশন বিফোর জাস্টিসটা এনশিওর হতে হবে। না হলে এই ধরনের ঘটনা পরবর্তীতে অন্য কোনো সরকার এসে কিন্তু আবার এই ধরনের ঘটনা করবার সাহস পাবে। সুতরাং এটা শুধুমাত্র ওই সরকারটা না, শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করেই কিন্তু আসলে আমরা শেষ করতে পারবো না। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর যাদের দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে তাদেরও কিন্তু দায় আছে। দেখেন আপনি সবসময় আপনি কোন জায়গায় শুধুমাত্র পেশাদারিত্বর কথা বলবেন? মানবিকতা কি পেশাদারিত্বের উপরে? মানবিকতা তো সবার উপরে। কিন্তু আমরা এমন দেখেছি যে অনেক পুলিশ কর্মকর্তা বলেন, অনেককেই আমরা দেখেছি যে তখন তারা বলছেন যে আমাদের তো আসলে দায়িত্ব পালন করতে হয়েছে, আমাদের সরকারের হুকুম পালন করতে হয়েছে। কিন্তু সরকার যদি একজনকে মেরে ফেলতে বলে সেটা কি আপনার দায়িত্ব না যে আমি একজনকে মেরে ফেলবো? তো সেই জায়গা থেকে দেখেন এই যে প্রশাসন এবং প্রশাসনের ক্ষেত্রে যদি বলি, এবং পুলিশের যে বড় বড় কর্মকর্তা যারা এখনো কিন্তু এই সিস্টেমের মধ্যে বসে আছে তাদের কিন্তু কোনো বিচারের কথা আমরা শুনছি না। সুতরাং তাদেরও কিন্তু আসলে এই জিনিসটা ক্রিটিক্যালি আমাদের সরকারের নতুন সরকারের ভাবা উচিত, এবং তাদেরও কিন্তু একটা জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনা দরকার। অনেক ধন্যবাদ। সংযোজন করার আছে নাকি অন্য কিছু বলবো? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আচ্ছা, আমি একটু যোগ করি এখানে। সেটা হচ্ছে ধরেন, আমি সমালোচনা করবো না, আমি একটু যোগ করি কিছু জিনিস। সেটা হচ্ছে ধরেন আমাদের বাস্তবতাটা একটু বুঝতে হবে। বাস্তবতাটা হচ্ছে ধরেন আমাদের এই মানে আওয়ামী লীগের যারা বেশিরভাগ ক্রিমিনাল কিন্তু পালাই গেছে, এটা হচ্ছে বাস্তবতা একটা জিনিস। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন আমাদের পলিটিক্যাল যে কালচার, সেই কালচারের সেন্ট্রাল পলিটিক্স একরকম, পেরিফেরি পলিটিক্স আরেকরকম। পেরিফেরি পলিটিক্স কিন্তু এটা খুব জটিল জিনিস। তো সেই জায়গাটাতে জটিল জায়গাটা থেকে কিন্তু শুরুতেই মানে আপনাকে ওই আপা যেটা বললো এক ফ্যামিলিতে একজন বিএনপি একজন আওয়ামী লীগ, তো এই জাতীয় জিনিসটা কালচারটা খুব বেশি। একই সাথে আবার আরেকটা বিষয় যে ধরেন এখানে কিছু মানুষ আছে হাওয়ার সাথে সবসময় মিশে যায়, তো এই জাতীয় জিনিসগুলো তো মানুষগুলোকেও আবার শর্ট আউট করা খুব টাফ। তো সে জায়গা থেকে আমি মনে করি ধরেন এই সরকার যে উদ্যোগটা নিয়েছে, সরকারের মানে যেটা করা উচিত বা সরকার হলে তো হয়তো এটা নিচেও। গতকাল আপনি দেখেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী অ্যারেস্ট হয়েছিলেন। তো শিরিন শারমিন চৌধুরী যে অ্যারেস্ট হয়েছেন তার মানে উনি গত 1.5 বছর এখানেই ছিলেন, তো অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে অ্যারেস্ট করেননি। ইভেন আমরা পত্রিকায় এই ধরনের নিউজও দেখেছিলাম যে ওনার জন্য পাসপোর্ট রেডি করা হচ্ছিল, কিন্তু হস্তান্তর করতে পারে না, উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে বাসা গিয়ে। তো এই জাতীয় জিনিস আমরা শুনেছি। তো আমার ধারণা যে সরকার হয়তো এটাই চেষ্টা করতেছে যে মানে আওয়ামী লীগকে যদি আপনি বিচার আনতেন, বিচার তো চলবে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কিন্তু একই সাথে আপনার ধরেন তার যে অর্থনৈতিক চেন বা রাজনৈতিক চেন অফ কমান্ড এটাকে ভেঙে ফেলা। তো আমার ধারণা সরকার হয়তো সেই পথে আগাচ্ছে, কারণ আলটিমেটলি আপনার রাজনৈতিক কমান্ড ভেঙে ফেললে তারপরে বাকি যে পেরিফেরিটা সেটা হয়তো সময়ের সাথে সাথে মিশে যাবে। এটাই হবে। কারণ ধরেন আওয়ামী লীগের যে জিনিসটা হচ্ছে কি, আওয়ামী লীগ তো তার দলগত হবে, তার কোনো এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নাই। তো যাই অনুশোচনায় ফিল করে না, যে সরি ফিল করে না, তাহলে তার সাথে আপনি কীভাবে মানে তার রিকনসিলিয়েশন আর্গুমেন্টে যাবেন? এটা তো খুব টাফ জিনিস। আর একটা বিষয় হচ্ছে ধরেন আওয়ামী লীগের তো জনসমর্থন আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ইভেন নানা কারণে আমাদের সবসময় কিন্তু পাবলিক যে সেন্টিমেন্টটা সবসময় কিন্তু একটু ধরেন অনেকে মনে করতেছে যে আওয়ামী লীগ একটু এখন দুর্বল আছে, তার বুদ্ধিকে একটু সেন্টিমেন্টটা বাড়াই দিত। এই জাতীয় জিনিসগুলোর কারণে কিন্তু আওয়ামী লীগের আগের তুলনায় কিন্তু একটা সেন্টিমেন্ট গ্রো করছে, সমর্থনটা বেড়েছে। তো সেই জায়গা থেকে আমি জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে, কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যতের বাইরে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন মানে শেখ হাসিনা বা শেখ ফ্যামিলির ভবিষ্যৎটা কি? আমি শেখ হাসিনা বা শেখ ফ্যামিলির কোনো ভবিষ্যৎ আমি দেখি না। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আমি মনে করি যে সময়ের সাথে সাথে এটা হয়তো একটা আঞ্চলিক ভিত্তিক একটা দল হয়ে যেতে পারে, অথবা মুসলিম লীগ, জাতীয় পার্টি, এই জাতীয় কিছু একটা কালের পরিবর্তন। কেন মনে হয় মানে এটা শর্ত আছে। শর্তটা হচ্ছে ধরেন যদি ধরেন আওয়ামী লীগ মানে যে সিস্টেমিক কাঠামো তার ব্যাক করার কোনো সুযোগ নেই। কিন্তু ধরেন বাংলাদেশে আমি হাইপোথেটিক্যালি বলতেছি, ধরেন এই সরকার ফাংশনিং করতে পারলো না,
বা বাংলাদেশে একটা মিলিটারি গভর্নমেন্ট আসলে আর একটা কু হলো, তো এই জাতীয় যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনগুলো কিন্তু তার পথটা কিন্তু সুগম করবে। তো সে জায়গা থেকে রাষ্ট্র যদি স্টেবল না থাকে বা এই সরকার যদি ফাংশন না করতে পারে বা কোনো দাঙ্গা কু কেওয়াজ এগুলো হলে তো না আমলি কিন্তু এটার অপেক্ষায় আছে, এবং আমলি চাবে যে জিনিসগুলো ঘটানো, কারণ আমলি চাবে, কারণ আমরা তিনজন এক পক্ষের লোক, কিন্তু আমলি চাবে যে আমাদের মধ্যে ঢুকে যে গ্যাঞ্জামটা লাগানোর জন্য, যাতে সেখানে একটা ইন করতে পারে, কারণ তাতে ইন করার একটা রাস্তা লাগবে, তাতে এখন সকল ধরনের ইন জেনারেল রাস্তা বন্ধ, তো তাই না? তো সে এই কারণে এক্সট্রাঅর্ডিনারি পথটা খুঁজবে। তো এই ধরনের যদি কোনো সিচুয়েশন না আসে, তাহলে আমি সচরাচর তার নিকট ভবিষ্যতে আমি তার কোনো পরের ভবিষ্যতের কথা কেউ জানে না, কিন্তু রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে ধরেন নিকট ভবিষ্যতে আমি তার কোনো ভবিষ্যৎ দেখি না, এই জাতীয় পরিস্থিতি যদি না হয়। আর এর বাইরে তো ধরেন আমি মনে করি যে সময়ের সাথে সাথে এটা মিশে যাবে। আর তার যে রাজনৈতিক কাঠামো, ধরেন তার কিছু মানুষ এসে বাইরে বসে চিল্লাপাল্লা করে, তার কর্মীদেরকে আমরা ইউনুসের আমলেও দেখেছি যে বাইরে থেকে ঘোষণা দেয়, হাসিনা টেলিগ্রামে একটা অডিও কল ছাড়ে, এখানে এসে একটা কর্মীরা এসে অ্যারেস্ট হয়। তো তারা হয়তো এটা বুঝতে পেরেছে যে তৃণমূলের কর্মী না, যে আসলে নেতা থাকে ওই জায়গায়, নেতাই কিন্তু ভোগ করে সব নিয়ে গেছে, কর্মীরা এসে বিপদে ফেলাই দিচ্ছে। তো তাদের অনেক মানুষের মধ্যে এই ফিলিংসটা আসলে গ্রো করতেছে। তো এটা যত বেশি মানুষের মধ্যে গ্রো করবে, তত আওয়ামী লীগ আরো চেইন অফ কমান্ডার তার আরো ভেঙে পড়বে কি। এটাই আসলে সিস্টেমিক কাঠামো আর কি। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতির সবসময় একটা জিনিস আলোচনা হয় যে যারাই সংসদে 2/3 মেজরিটি পায় বা আরও বেশি, বিপদটা তখনই হয়। তো এবারও কি আমরা সেই আলামত দেখতে পাচ্ছি? এটাই আসলে একটা ভয়ঙ্কর জায়গা যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। কারণ 2/3 মেজরিটি পাওয়া পেলেই যে একটা দহরম মহরম শুরু হয় আসলে, এবং ধরাকে সরাজ্ঞান করার যে একটা সংস্কৃতি চলে। আপনি দেখবেন যে সংসদে সরকারি দলের যে জেস্চার, এর মধ্যেই আপনি এটা পাবেন যে তারা হেসে অনেক কিছু উড়িয়ে দিচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওনারা অত গুরুত্বপূর্ণ ভাবছেন না। যেমন আজকে জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলছেন যে কিসের মধ্যে কি পান্তাবাতে কি। তো বিষয়টা হচ্ছে যে আসলে ওনারা বুঝেও অনেক কিছু বুঝছেন না, কারণ ওনারা জানেন যে ওনারা যেটা করতে চান সেটা করতে বিরত রাখার কোনো ওয়েপন আমাদের বিরোধী দলের হাতে নাই, কারণ ওনাদের 2/3 মেজরিটি আছে। এবং সেটার অপব্যবহার আসলে যদি ওনারা করেন তাহলে তো ওনারা করতেই পারেন, কিন্তু আমার মনে হয় যে এই সরকারের কিন্তু আসলে ওই চিন্তাটা থাকা উচিত যে বাংলাদেশে অপব্যবহার করাটা তো ঝুঁকিপূর্ণ। এক্স্যাক্টলি, এটা তো আসলে সরকারের বুঝতে হবে যে দেখেন খুব বেশি দিন আগে তো এই গণ অভ্যুত্থানটা হয় নাই, মানুষের কিন্তু এই স্মৃতিটা দগদগে এখনো, যে বাংলাদেশের মানুষ একটা সরকারের পতন ঘটিয়েছে শুধুমাত্র এই স্বৈরতন্ত্র কায়েম করার জন্য। সুতরাং সেই স্বৈরতন্ত্রের দিকে যদি এত দ্রুত একটা সরকার যদি যেতে চায়, সেটা একটা খুবই কঠিন ব্যাপার হবে। এবং আপনি তখন বলছিলেন, তখন আমি ওই কথাগুলো ভাইয়ের ওই কথাগুলো অ্যাড্রেস করিনি, সেটা হচ্ছে দেখেন কিভাবে আসলে এই স্বৈরতন্ত্রটা কায়েম হচ্ছে। দেখেন জুলাই গণ জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তি অধ্যাদেশ, এটা অধ্যাদেশ বিল আকারে পাশ করলো, এটাতে কিন্তু আসলে গদগদ হওয়ার কোনো, খুশিতে গদগদ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি জানেন, এই দায় মুক্তি অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশ, এই তিনটা অধ্যাদেশেরই মাদার যে একটা অধ্যাদেশ, সেটা হচ্ছে মানবাধিকার অধ্যাদেশ। কারণ এই তিনটা কিন্তু এই মানবাধিকার অধ্যাদেশের সাথে কানেক্টেড। এখন দেখেন মানবাধিকার অধ্যাদেশ, ওখানে বলা হচ্ছে যে মানবাধিকার অধ্যাদেশে যিনি আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশটিতে বলা হয়েছিল যে মানবাধিকার অধ্যাদেশ আসলে তার যে ক্ষমতাটা এবং তার যে যিনি আসলে কমিশনের মেইন হবেন, চেয়ারম্যান হবেন, তাকে আসলে যদি আপনি সরকার দলীয় বানিয়ে ফেলতে পারেন, তাহলে আসলে এই বাকি তিনটা অধ্যাদেশ, সেই তিনটা অধ্যাদেশে কিন্তু আসলে কাজ করবে না। কারণ দেখেন মানবাধিকার অধ্যাদেশে খুবই গুরুত্বপূর্ণভাবে এবং দুদক অধ্যাদেশে দেখেন যে জিনিসগুলো ছিল যে তারা সরাসরি আসলে তাদের একটা ক্ষমতা দেওয়া ছিল যে তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারের যে কোনো বিষয়ে দুদক ইন্টারভিন করতে পারবে। সরকার তারা হচ্ছে ইন্টারভিন শুধু না, তারা মামলা করতে পারবে কারোর যদি কোনো দুর্নীতির অভিযোগ পায়। কিন্তু এটা যেটা ছিল যে তারা 2013 সালের একটা হাসিনা আমলের যে একটা ছিল, দুদকের একটা আইন ছিল, সেটার হচ্ছে 32-এর ক ধারা যুক্ত করে যে তারা এটা পারবে না। হ্যাঁ, এটা হলো তারা বলেছে যে সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির অনুসন্ধান দুদক হচ্ছে সরাসরি করতে পারবে না। তারপরে 14 সালে আবার কি করলো, হাইকোর্ট এই
আইনটা অসাংবিধানিক বলে বাতিল করে দিল। তারপরে যেহেতু 2/3 মেজরিটি হাসিনার আছে তখন সে সবকিছু মিলায় সে আবার হাইকোর্টে তারা আপিল করলো, করে তারা আবার ফিরিয়ে নিয়ে আসলো। অন্তর্বর্তীকালীন সরকার কি করলো, তারা বলল এই দুদককে তারা একটু পাওয়ারফুল করলো। তারা বলল যে না, আমরা হচ্ছে এরকম করব না, আমরা হলো দুদক হলো ওই সরকারি কর্মকর্তা কর্মচারীর এটা হচ্ছে তারা নিজেরা যাচাই বাছাই সাপেক্ষে তারা অনুসন্ধান করতে পারবে, মামলাও করতে পারবে, সরাসরি তাদের এই ক্ষমতা দেওয়া হলো। এবং দুদকের যে কমিশনটা 7 সদস্যের বিশিষ্ট একটা কমিশন গঠন করা হবে, সেই কমিশনে হচ্ছে সব ধরনের লোকজন থাকবে, গুরুত্বপূর্ণ লোকজন, যেমন আপিল বিভাগের বিচারপতি থাকবেন, যে তার নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি এবং স্পিকার মনোনীত সরকারি দল এবং বিরোধী দলের দুইজন এমপি থাকবেন, একজন সাংবাদিক থাকবেন যিনি দুর্নীতি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। এরকম একটা 7 সদস্যের একটা কমিটি করে এই 5 সদস্যের যে একটা কমিশন, সেই কমিশন হচ্ছে রাষ্ট্রপতির কাছে তারা সুপারিশ করবে। কিন্তু এই দেখেন এই অধ্যাদেশটিও হচ্ছে বাতিল করতে হবে, এই মানে তারা আসলে ল্যাপস করে দিতে যাচ্ছেন। এখন এখানে তারা বলছেন যে এই কমিটিতে, এই যে 7 জনের কমিটি, এখানে সরকারি দলের লোকজন কম পড়ছে, এখানে আরো সরকারি দলের লোকজন যুক্ত করতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় এই দুদকের কথা বলেন, মানবাধিকার বলেন, গুম অধ্যাদেশের কথা বলেন, এই যে গুম অধ্যাদেশ এটি দেখেন এটা নিয়ে একটু আমি বলি যে গুম অধ্যাদেশে যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যারা আসলে নাকি গুম মানে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাকে আসলে গুম বলা যাবে নাকি যাবে না, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যদি বলি যে আসলে যেই গুমগুলো হয়েছে সেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল, তাহলে তো তাকে গুম বলা যাচ্ছে না। তাহলে গুম অধ্যাদেশ বাতিল মানে এটা একটা বড় অসুবিধার জায়গা, কিন্তু সরকার কিন্তু এটা বুঝতে পারছে না। সেটা হচ্ছে দেখুন, আমি একটা উদাহরণ দিই, ওই 2/3 মেজরিটির যে ক্ষমতাটা, এটা কিন্তু আসলে আমরা সবসময় ব্যাড প্র্যাকটিসে দেখেছি, এটা সত্য। কিন্তু ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন এখনো দেখছি এখনো তো নতুন করে কোনো আইন চেঞ্জ করে না, সে 2/3 জোরে কোনো কিছু বাতিল করে না। আপনি এখন কিভাবে দেখতেছেন বাতিল ল্যাপস করছে, বাতিল করছে। আরে বাবা, এগুলোকে পেন্ডিং রাখছে, এগুলোকে পরবর্তী মডিফাই করার জন্য। আপনি যে বারবার ওইটা তো আর বলা যায় না। শুনেন, আমি আপনাকে গুম, মানবাধিকার এবং আইসিটি তিনটাকে সামঞ্জস্য করে বিল আকারে উঠাইয়া তারপর আইন প্রকাশ করা না করার আগে আপনি বলতেছেন করে ফেলছে, তাহলে তার এখানে আর্গুমেন্টের কোনো জায়গা থাকে না। আপনি তো কনসেপশন বেস বা পারসেপশন বেস কথা বলতে হবে না। না, এটা ফ্যাক্ট বেস কথা। না, ফ্যাক্ট বেস কথা বাতিল করছে কই? বাতিল তো করে নাই। হ্যাঁ, ল্যাপস হয়ে যাচ্ছে তো, বাতিল করে না, এটা নতুন করে উঠাবে আবার নতুন করে বিল। ওটা তো আমি শেষ করি। সেটা হচ্ছে ধরেন মানে ভালো সংবিধানও লিখলেই যে আপনি খুব ভালো রাষ্ট্রনায়ক হবে বা রাষ্ট্র চালাবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি, নিশ্চয়তা নাই। ধরেন চায়নার একটা উদাহরণ দিই। চায়নার রাষ্ট্রীয় নাম কি? পিপলস রিপাবলিক অফ চায়না। এবং চায়না কিন্তু আপনি বিশ্বাস করেন যে চায়না গণতান্ত্রিক দেশ? চায়না তো ঘোষণায় দিছে তার রাষ্ট্রপতি আমৃত্যু ক্ষমতা থাকবে, তাই না? কিন্তু তার এখনো সংবিধান লেখা আছে পিপলস রিপাবলিক অফ চায়না, এবং তার সংবিধান আমি পড়ে দেখেছি, এত সুন্দর সুন্দর লেখা আছে, এখানে বাংলাদেশের জন্য সুন্দর সুন্দর কথা লেখা আছে। রাশিয়ার কথা চিন্তা করেন, সোভিয়েত পতনের পরে 1993 সালে তখন বিশ্বের সব বড় বড় এক্সপার্টদেরকে নিয়ে এসে রাশিয়ার সংবিধান লেখা হলো, তারপর রাশিয়ার আজকে পরিণতি। সুতরাং মানে আমাদের সংবিধান লিখলেও অনেক ত্রুটিপূর্ণ আছে, কিন্তু সংস্কার করলে যে এই সরকার বা আগামী সরকার যে সরকার আছে তারা খুব ভালো দেশ চালাবে, তারা ষড়যন্ত্র হবে না, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি আপনার মাইন্ডসেটে। এখন ঘটনা হচ্ছে কি, হাসিনার আমলে হাসিনা 2/3 জোরে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, সে গণভোট বাতিল করছে, এরকম অনেক কিছু সে বাতিল করে দিছে। তো এই কারণেই মূলত হচ্ছে তার ফেসিবাদ বা আমাদের এই 24শে গণঅভ্যুত্থান দেখতে হলো। তো সুতরাং এই সরকার যে নতুন করে কোনো আইন তৈরি করতেছে কিনা 2/3 বলে, বা পুরনো এমন কোনো আইন চেঞ্জ করে যেটা তাকে ফেসিবাদ বা তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতেছে, এরকম কিছু করতেছে কিনা, করার আগ পর্যন্ত আপনি তাকে মন্তব্য করতে পারেন না। সুতরাং আমরা মনে করি যে সরকার যদি তখন এগুলো করে, তখন ডেফিনেটলি সরকারকে তখন আমরা এগুলো জব দিয়ে তার আওতায় আনবো। তো সে জায়গার আগ পর্যন্ত তো আপনার কনসেপশন বেস বা পারসেপশন বেস কথা বলতে সেই জায়গা থেকে আমরা এই দৃষ্টিকোণে বিরোধী দল না কেন, মানে জনসাধারণের ক্ষেত্রে থেকেও আমরা মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। অনেক ধন্যবাদ রাকিব, মনিরা, শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।